আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই দুর্যোগ মুহূর্তেও তোমাদের অনেক দিন ধরে শিক্ষা স্কুলগুলো বন্ধ আছে, তোমাদের বাড়িতে এরকম রুটিন মাফিক পড়াশোনা হচ্ছে না, তাই না? অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই কথা বিবেচনা করে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই ক্লাসে আজকে আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আলোচনা করব। তো বীজগণিত অংশে যে অধ্যায় 2 বীজগাণিতিক রাশি আছে না, অধ্যায় 2-এ ওইখানে অনেকগুলা বিষয় আছে। তার মধ্যে থেকে আজকে তোমাদের আমি আংশিক ভগ্নাংশ নিয়ে মূলত কথা বলবো। তার আগে কিছু বিষয় জানা দরকার আমাদের, তাই না? যেমন অনেক কথাগুলো আছে তোমরা হয়তো বুঝতে পারো না যেগুলা কি, যেমন সমমাত্রিক বহুপদী, সমমাত্রিক বহুপদী রাশি, এটা চিহ্ন তোমরা বুঝো। সমমাত্রিক রাশি, যেমন আমরা একটা রাশি লিখি x² + 2xy + 5y²। মানে সমমাত্রিক রাশিটা হচ্ছে সবার মাত্রা থেকে আসছে, সব পদের মাত্রা সমান থাকবে, সেটাই হলো সমমাত্রিক। আর অনেকগুলা পদ থাকলে ওটাকে কি বলে? বহুপদী। একপদী, একের অধিক হলে বহুপদী। তাহলে এটা চিনতে পারলাম। তারপরে আছে কি? প্রতিসম রাশি। প্রতিসম রাশি, এটা চিনতে হবে না? প্রতিসম রাশিটা হচ্ছে যে রাশির দুটি চলককে আমরা স্থান পরিবর্তন করলেও যদি চলকের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে বলে প্রতিসম রাশি। যেমন উদাহরণের মাধ্যমে দেখো, AB + BC + CA। আরেকটা লিখতেছি A + B + C। আরেকটা লিখতেছি x² + y² + z² + xy + yz + zx। এগুলোর প্রত্যেকটাই প্রতিসম রাশি। কিভাবে দেখো, এই রাশিতে আমি যদি CA কে প্রথমে নিয়ে আসি BC + AB, এটা কি হচ্ছে? মানের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আবার এখানে দেখো C + B বা B + C + A, মানের পরিবর্তন হয় না, তাহলে এগুলা কি? প্রতিসম রাশি। আবার প্রতিসম রাশি 9 কোনগুলো দেখো, 2x², কিন্তু 2x² + 5xy + 6y², এটি প্রতিসম রাশি নয়। এটি প্রতিসম রাশি নয়। কি কারণে? চলক পরিবর্তন করলে কি হয় দেখো তো। যদি আমি দেই 2y² + 5xy + 6x², মানের পরিবর্তন হয়েছে না? এই কারণে এটা প্রতিসম রাশি নয়। তারপরে আসো চক্রক্রমিক রাশি। এরপরে আসো আরেকটা বিষয়, চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশিটা আমাদের জানতে হবে। এখানে চলক থাকবে কয়টা? 3টা। x y z ও থাকতে পারে, a b c থাকতে পারে, p q r থাকতে পারে, চলক থাকবে 3টা। এটা চক্রাকারে ঘুরে আসে দিকে, এটার বলে চক্রক্রমিক রাশি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়।
এইভাবে ঘুরে আসে। এটা কিসের মতো করে ঘুরতেছে? ঘড়ির কাটার দিকে ঘুরতেছে। ঘড়ি কিভাবে ঘুরে? ঘড়ি দেয়াল ঘড়ি দেখো নাই তোমরা? ঘড়ির কাটার দিকে ঘুরতেছে। এখানে যদি এক্স থাকে, ওয়াই থাকে, জেড থাকে, তাহলে কি এক্স এর পরে কি আসতেছে? ওয়াই, ওয়াই এর পরে জেড, জেড এর পরে এক্স। তাহলে চক্রাকারে ঘুরে আসতেছে, এই জন্য বললে এটাকে চক্রক্রমিক রাশি। আমরা যদি লিখি এ এক্স, এক্স প্লাস ওয়াই, তারপর ওয়াই প্লাস জেড, তারপরে কি হবে? জেড প্লাস এক্স। আমরা যদি মাইনাস দিয়ে লিখি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এভাবে আসবে। তাহলে আমরা চক্রক্রমিক রাশি দেখলাম। চক্রক্রমিক রাশিগুলো প্রত্যেক প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি হয়, কিন্তু প্রত্যেক চক্রক্রমিক রাশি আবার প্রতিসম রাশি নয়। যেমন একটা উদাহরণ দিই, ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে যদি চলক চেঞ্জ করি আমরা, তাহলে কি আসে? চলক পরিবর্তনে, চলক পরিবর্তনে কি আসতেছে? ওয়াই স্কোয়ার দিয়ে আমি যদি দিই এক্স, এক্স স্কোয়ার ঠিকই রইল, এখানে আমি পরিবর্তন করলাম এক্স মাইনাস ওয়াই, তারপরে দিলাম ওয়াই স্কোয়ারের সাথে দিলাম ওয়াই মাইনাস জেড, আর জেড স্কোয়ারের সাথে দিলাম আমি জেড মাইনাস এক্স। তাতে মানের পরিবর্তন ঘটলো। তাহলে এটা চক্রক্রমিক রাশি, কিন্তু এটা প্রতিসম নয়। এরপরে আমরা আসি মূল বিষয়, আমাদের আজকের আলোচনার বিষয়, সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ। এটা অনেকেই একটু কঠিন মনে করে, পড়তে চায় না, কেন? আংশিক ভগ্নাংশটা একটু বেজার লাগে না? তাহলে আসো আমরা কিছু আলোচনা করি, যাতে তোমাদের একটু উপকৃত হয়। আংশিক ভগ্নাংশ প্রথমে জানতে হবে আংশিক ভগ্নাংশ কি। ভগ্নাংশ তো আমরা চিনি নাকি? ভগ্নাংশটাকে ভেঙে ভেঙে অংশ অংশ করাটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। যেমন কোন ভগ্নাংশকে যদি আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাকে বলে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ করতে গেলে প্রথমে তোমাকে প্রকৃত ভগ্নাংশ চিনতে হবে। প্রকৃত ভগ্নাংশ চিনা সবাই? প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট থাকে, হর বড় থাকে। লব ছোট, এখন আমাদের বীজগাণিতিক রাশি হিসেবে আমরা করতে পারি, এখানে ঘাত ছোট বড় থাকতে পারে, যেমন লব থাকতে পারে এক্স স্কয়ার, হর থাকতে পারে এক্স কিউব, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হয়। এখন আমরা এরকম প্রকৃত আংশিক ভগ্নাংশ করতে গেলে তোমাদের প্রথমে কি করতে হবে? একটা বিষয় প্রথমেই খেয়াল করতে হবে, সেই বিষয়টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশে আছে কিনা। ভগ্নাংশটা যেটা তোমার প্রশ্নে থাকবে ওটা খেয়াল করবা যে আগে এটা প্রকৃত ভগ্নাংশের রূপে আছে কিনা। তারপরে তুমি এটা চিন্তা করবা যে কোন ধাপে কোন নিয়মে তুমি অগ্রসর হবা। আংশিক ভগ্নাংশের 5টি নিয়ম আছে, তোমাদের বই দেওয়া আছে। আংশিক ভগ্নাংশের 5টি ধাপে আংশিক ভগ্নাংশ করা যায়। 5টি ধাপে আংশিক ভগ্নাংশ করা যায়। 5টি ধাপে না বলে নিয়মে, 5টি নিয়মে, 5টি নিয়মে। প্রথম নিয়মটা হচ্ছে কি,
যখন বাস্তব ও একঘাত বিশিষ্ট চলক থাকবে, কোনো পুনরাবৃত্তি থাকবে না। যখন কি থাকবে, নিয়মটা আমি লিখতেছি, যখন বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, বাস্তব ও একঘাত ঘাত তো ছিল ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু কোনো উৎপাদক পুনরাবৃত্তি হয় না। এই কথাটা একটা উদাহরণ দিলে ভালো পরিষ্কার বোঝা যায়। যেমন ধরো, উদাহরণটা হচ্ছে 5x - 7 by x - 1 into x - 2। তো এটার সাথে কথার সাথে এটা মিলাও। এখানে বাস্তব আছে একঘাত, x এর ঘাত 1 না, একঘাত বিশিষ্ট উৎপাদক, এবং কোন উৎপাদক কি দুইবার আছে? একবারই আছে। তো এটা একটা নিয়ম। আবার 2 নাম্বার নিয়ম আরেকটা দেখো, যখন বাস্তব ও যখন লবের ঘাত ও হরের ঘাত সমান অথবা বৃহত্তর মানে বড়, বৃহত্তর হয়, তখন কি করতে হবে? তখন লবকে হর দ্বারা ভাগ করে ক্ষুদ্রতর করে নিতে হবে। প্রথম কাজটা হচ্ছে এটা, বুঝছো? একটা উদাহরণ দেই, যেমন এরকম x³ by x² - 9, এটা আছে x² by x² - 9। এই উদাহরণটাতে দেখো, লবের ঘাত বড়, হরের ঘাত ছোট। এই ক্ষেত্রে কি করতে হবে? হর দিয়ে লবকে ভাগ করে ছোট করে নিতে হবে। আর এখানে কি আছে? লব ও হরের ঘাত সমান আছে, এই ক্ষেত্রে একই কাজ করতে হবে। এবার 3 নাম্বার নিয়মে আমরা কি আছে, যখন বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কিন্তু এগুলোর পুনরাবৃত্তি হয়। যেমন এটা 1 নাম্বার নিয়মের উল্টো। দেখো, বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে পুনরাবৃত্তি হচ্ছে। যেমন একটা উদাহরণ দেই, পুনরাবৃত্তি বিষয়টা কি সেটা দেখে নাও। x - 1 স্কয়ার x - 2 একঘাত বিশিষ্ট হয়, কিন্তু x - 1 হোল স্কয়ার মানে x - 1 দুইবার আসছে, তাই না? এটার বলতেছে পুনরাবৃত্তি। x - 1 দুইবার আসছে, এটারই বলতেছে পুনরাবৃত্তি। এখন 4 নাম্বার নিয়মে আমরা যাই, কারণ 4টা নিয়ম তোমাদের জানা থাকতে হবে, কারণ কোন নিয়মে পড়ছে আগে খেয়াল করে পরে অঙ্ক করতে হবে। তাহলে 4 নাম্বার ধাপে কি আছে দেখো তো।
4 নাম্বার দাগে আছে 4 নাম্বার নিয়মটা হচ্ছে যখন বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট দ্বিঘাত কথাটা আসছে বুঝতে পারছি তাই না দ্বিঘাত মানে ঘাত 2 থাকবে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি থাকে না যেমন উদাহরণটা খেয়াল করো x by x minus 1 into x square minus plus 4 একটা উদাহরণ দ্বিঘাত ওইখানে ছিল এক ঘাত এখানে দ্বিঘাত উৎপাদক পাইছো দ্বিঘাত উৎপাদক কিন্তু পুনরাবৃত্তি নাই একবারই আছে দ্বিতীয়বার আর নাই 5 নাম্বার নিয়মটা হচ্ছে যখন বাস্তব ও দ্বিঘাত এটার উল্টা 4 নাম্বার নিয়মের একটু উল্টো মানে এখানে পুনরাবৃত্তি থাকবে আর আগেরটাই পুনরাবৃত্তি নাই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি থাকে এটার উদাহরণটা হচ্ছে 1 by x into x square plus 1 whole square এই x স্কয়ার এটা দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক এবং তার উপরে স্কয়ার আছে তার মানে এবার এটা দুইবার আছে এটারে বলতেছে পুনরাবৃত্তি এই তো এখন আমি লিখছি 17 তাহলে শেষ করে দিই হ্যাঁ শেষ করে নিয়ম লিখে তাহলে অঙ্ক থাকলে অঙ্ক করেন অঙ্ক করাম একটা করে দিন ছোট অঙ্ক ছোট একটা অঙ্ক করবাই গেল 5-7 মিনিট লাগবে আচ্ছা করুন দুটো দিন একটা অঙ্ক করে দিই তাহলে এই 5টা নিয়মের মধ্যে আংশিক ভগ্নাংশ করতে গেলে এই 5টি নিয়ম তোমাকে জানতে হবে এবং 5টি নিয়ম তোমার মাথার মধ্যে থাকতে হবে যখন আংশিক ভগ্নাংশের কোনো অঙ্ক তুমি করতে যাবে এখন এই 5টি নিয়মের উদাহরণ দিয়ে আমি নিয়মটা কি এবং উদাহরণ দিয়ে দেখালাম এরকম আকৃতির হলে ওই নিয়মে পড়বে এবং তখন ওইভাবে সলিউশন করতে হবে তা আমি 5টি নিয়ম তো আর একটি ক্লাসে করা যাবে না তাহলে প্রথমে আমি 1 নাম্বার নিয়মের একটা অঙ্ক আজকে তোমাদের আমি দেখাচ্ছি তাহলে 1 নাম্বার নিয়মে কি ছিল যে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কোনো পুনরাবৃত্তি থাকবে না যেমন অঙ্কটা আমি একটা অঙ্ক লিখছি 1 নাম্বার নিয়ম 1 এর মাধ্যমে অঙ্কটা হচ্ছে আমার 5x minus 7 by x minus 1 into x minus 2 এটা তাহলে প্রথমে ধরে নিতে হবে 5x minus 7 by x minus 1 into x minus 2 a by x minus 1 plus b by x minus 2 তোমাদেরকে আমি আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা প্রথমেই বলেছি কি যে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করাকে আংশিক ভগ্নাংশ বলা হয় যেমন এই ভগ্নাংশটাকে আমি ভেঙে দুইটা ভগ্নাংশ তৈরি করেছি এবং যোগ চিহ্ন দিয়ে দেখাচ্ছি এবং মাঝখানে 3টা সমান চিহ্ন দেই নাই কেন বলো তো সমান চিহ্ন দেই নাই এই কারণে এখানে অজানা প্রতীক আমি ব্যবহার করেছি a এবং b এই a আর b এর মান বের করাই আমাদের মুখ্য বিষয়
এবং এটা একটি অবেদ, বুঝছো? তো এখন আমরা এটার 1 নম্বর সমীকরণ ধরবো। তাহলে 1 নংয়ের উভয় পক্ষে কি করব আমরা? বাম পক্ষের হরে যা আছে তা দিয়ে উভয় পক্ষে গুণ করব। বাম পক্ষের হরে কি আছে? x - 1 * x - 2 দ্বারা গুণ করে পাই, কি পাই? 5x - 7। এখন আমি সমান চিহ্ন দিতে পারবো। a * x - 1 দিয়ে x - 2 দিয়ে এই প্রথম ভগ্নাংশটিকে গুণ করলে x - 1 মিল আছে, এটা চলে যাবে, তাই না? তাহলে থাকবে কি x - 2, আর এখানে থাকবে কি x - 2 মিল পড়েছে, তাহলে x - 1 থাকবে, x - 1। এখানে এটারে দাও তুমি 2 নম্বর সমীকরণ। এখন এখানে একটা অংশরে তুমি নীল করে দিবা, একটা অংশরে ভ্যানিশ করে আরেকটা অংশের মান বের করবে। এখন যদি এখানে x সমান যদি 2 বসাই, দুই নং হতে পাই, কি পাই? x এর মান 2 বসাইতেছি, 5 * 2 - 7, a * 2 - 2 প্লাস b * 2 - 1। তো এখানে কি আসতেছে? 10 - 7। এখানে আসতেছে a * 0, আর এখানে আসতেছে b * 1। তো এখানে কি আসতেছে? 3, আর এখানে 0, এখানে কি আসে? b। তাহলে b এর মান আমি কি পেলাম? 3। এখন আবার x সমান 1 হলে 2 নং হতে পাই। 2 নংয়ে x এর মান 1 বসাচ্ছি, তাহলে এখন 5 * 1 - 7, a * 1 - 2 প্লাস b * 1 - 1, মানে x এর পরিবর্তে কি বসালাম? 1 বসালাম। এখন উপরে চলে আসি, এখন দেখো গুণ করো, তাহলে 5 - 7, আর এর পাশে কি আসতেছে? a * -1, -2 থেকে 1 গেলে -1 থাকে না, প্লাস b ইনটু কি 1 থেকে 1 গেলে 0, 5 থেকে প্লাসের 5 মাইনাসের 7 কি থাকবে? -2, আর এখানে -a, আর এটা তো 0, তাহলে a সমান আমি কি পাচ্ছি? 2। তাহলে a আর b অজানা চলক আমার ছিল, তো এটা আমরা মান বের করে ফেললাম। এখন আমরা নির্ণীয় আংশিক ভগ্নাংশটা কি আমরা লিখি। সুতরাং নির্ণীয় আংশিক ভগ্নাংশ। নির্ণীয় আংশিক ভগ্নাংশ প্রথমে কি ছিল? 5x - 7/x - 1 * x - 2 সমান এর মান কি পাইছি? 2 এখন বসাই দিবা, x - 1 প্লাস b এর মান কত পেয়েছিলাম? 3, তাহলে x - 2। এই হলো নির্ণীয় আংশিক ভগ্নাংশ। 1 নাম্বার নিয়মটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। 2 নাম্বার নিয়ম তোমাদের বাড়ির কাজ থাকবে 2, 3, 5টা তো আর একদিনে করতে পারবো না, বাড়ির কাজ নেই, বাড়ির কাজ। নিয়ম 2 এবং নিয়ম 3 এর
অনুরূপে অঙ্ক সমস্যার সমাধান করবে। সমস্যার সমাধান করে নিয়ে আসবে। আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের? আশা করি ভালোই বুঝতে পেরেছো তো, না? তো সামনে ক্লাসে বোঝা যাবে, যখন তোমরা নিয়ম 2 ও 3 করে নিয়ে আসতে পারবে তখনই বুঝতে পারবো তোমরা কেমন বুঝেছো। তা আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।